পদ্মমীর পর্ব ৮। তোমাদের সাথে আছি আমি আফরিন। পদ্মজা ঠোঁটে হাসি ধরে রেখে বলল, একসঙ্গে খাবো। মেঝে ঝকঝকে দেখে আমির বলল, চাচি এসেছিলেন? গোসল সেরে নিন, আমি আপনার খাবার প্রস্তুত করছি। মনা কবে আসবে? বড় বোনের বিয়ে, গ্রামে গেছে, কিছুদিন তো লাগবেই। কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য? প্রয়োজন নেই, কিছুদিনের ব্যাপারই তো। চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যান। বাজার করে তারকুল ভাই, আমার কাজ তো শুধু রান্না করা। আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেলো। টুকটাক যা কথা বলল তাতেও নির্জীবিতা। চঞ্চল মানুষটা হুট করে গভীর আর শান্ত হয়ে গেছে। পদ্মজা অবগত নয় আমিরের সমস্যা সম্পর্কে, তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না। প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন। ঘুম মস্তিষ্কতে সতেজ করে, শক্তি দেয়। মধ্যরাত অবধি আমির শুধু এপাশ ওপাশ করল, কিছুতেই ওর দুই চোখের পাতা এক হচ্ছে না। এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে। রফিক মাওলা আর এমপি কুতুবুদ্দিনকে হত্যা করার কথা সে ভেবেছে, কিন্তু কিভাবে? এছাড়া আর কি কোনো বাঁচার রাস্তা আছে এই ফাঁদ থেকে? আমি বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে আসে। ওর পরনে হালকা রঙের ছোট্ট প্যান্ট, খালিকা। রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ। সে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তা স্পষ্ট শুনতে পেল পদ্মজা। ভাবল, এতটা ভারী হয়ে আছে মানুষটার মন। কিসের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, কিসের চাপ সহ্য করছে সে? পদ্মজা শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে কোমরে গুজল। কাচের একটা বাটিতে ঢাললো ঠান্ডা তিলের তেল। টুংটাং শব্দ শুনে আমি রুমে উকি দেয়। মৃদু আলোর নিচে পদ্মজা দাঁড়িয়ে আছে, হাতে তেলের বাটি। সে রুমে এসে উবুড় হয়ে শুয়ে পড়ে। পদ্মজা হাতে তেল নিয়ে তার পায়ের পাতা থেকে ম্যাসাজ শুরু করে। ভালো করে তেল দিয়ে পায়ের পাতা একটু সামনে পিছনে করে ম্যাসাজ করে চাপ দেয়। তারপর হাতের আঙুল দিয়ে পায়ের চাপ দিয়ে ম্যাসাজ করে করে একবার পায়ের নিচ থেকে উপরে গেল, আবার নিচের দিকে ম্যাসাজ করলো। এভাবে কয়েকবার করার পর পা তোয়ালি দিয়ে ঢেকে দিল। পালঙ্কের ডান পাশের দেওয়ালে একটা বড় আয়না টাঙানো। আমি সেদিকে অপলক চোখে তাকিয়ে আছে, পদ্মজাকে দেখছে। এলোমেলো চুল, শাড়ি পুরোটা কোমরে গুজে রাখা, উপরিভাগে শুধু প্রিন্টের ব্লাউজ। এ যেন হাতে আঁকা কোনো মনোহর চিত্রা। শরীরের সাথে সাথে আমিরের চোখ দুটি শীতল হয়ে আছে। প্রচণ্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মস্তিষ্ক আরামদায়ক ম্যাসাজে ধীরে ধীরে ঝরঝরে হয়ে উঠছে। শরীরে এসে ভর করছে রাজ্যের ঘুম। পদ্মজা আয়নায় তাকায়, দুজনে চোখাচোখি হয়। কত প্রেম পদ্মজার ওই চোখ দুটি দেখে আমির আবেগপ্রবণ হয়ে বলল, যেদিন তোমার চোখে ঘৃণা দেখব, সেদিন থেকে আমার বাঁচার কোনো কারণ থাকবে না। আমিরের মুখ থেকে নিঃসৃত ভারী কথাটা পদ্মজা হালকাভাবে নিয়ে বলল, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে? আমি তো নই। কতটা ভালোবাসো আমায়? এহেন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকালো। তেলের ম্যাসাজ দারুণভাবে প্রভাবিত করেছে আমিরের মন ও শরীরকে। উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে। পদ্মজা তেলের বাটি রেখে ঘুমন্ত আমিরের কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, কত যে ভালোবাসি, কি করে বুঝাই? অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছ থেকে একটা ছোট্ট চিরকুট নিয়ে এলো। স্যার, জৈনিক ভদ্র লোক দিয়ে বললেন, এটা জরুরি, আপনাকে যেন দেওয়া হয়। আমির হাত বাড়িয়ে চিরকুটটি খুলল। তাকে লেখা মুখোশ উন্মোচন পর্ব শুরু। ও দাঁতে দাঁত খিচে চিরকুটটি ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দেয়। জানালার পর্দা তুলে রাস্তায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পায়। পদ্মজা কখন কোথায় যায় জানার জন্য কুতুবুদ্দিন লোক লাগিয়েছে। আমির ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। দুপুর হতেই ড্রাইভারকে ডেকে বলল, পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান। যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না, কারোর সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয়। ড্রাইভার বাধ্যের মতো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। ড্রাইভার চলে গেল। সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল, সাদিক, সুরজ আর কবিরকে পাঠাতে। তারা অফিস রুমে ঢুকতেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ায়। আমি প্রথমে সাদিককে বলল, কুতুবুদ্দিন আর রফিক মাওলাকে অনুসরণ করতে হবে। ওদের প্রতিদিনকার তথ্য চাই। কখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, পরিবারে কি চলছে, পরিবারের সব সদস্যদের সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই। সুরজকে বলল, মুজ্জা কলোনিতে শুকতরা নামে যে বাড়িটা আছে সেখানে
পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে রেখে আসবে, বুক শেলফে কিছু পুরনো বই রাখবে, পদ্মজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বোঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি। কবিরকে বলল, মুদ্রা কলোনির চারপাশে তোমার লোকদের রাখবে, চারপাশে সব কিছু সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য আগামীকাল থেকে পদ্মজাকে নিয়ে আমি মুজা কলোনিতে থাকবো। শুক্তরাকে প্রতিটি মুহূর্তে দূর থেকে পাহারা দিতে হবে। ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায়। উত্তেজনায় আমিরের কপালের রগগুলো দপদপ করছে। পদ্মজাকে কখনো কিছু জানতে দিবে না সে, কখনো না। পদ্মজা বাড়ি ফিরে তারিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথা থেকে রক্ত আসছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো। উৎকণ্ঠা নিয়ে তারিকুলকে ডাকলো, তারিকুল ভাই, শুনছেন তারিকুল ভাই? ড্রাইভার তারিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না, পানি লাগবে ম্যাডাম। পানি আনার জন্য পদ্মজা ভেতরে ঢুকে আটকে উঠেছে। পদ্মজা মেঝেই ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গোছানো সংসারকে তছনছ করে ফেলেছে। পাশের দেওয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখেছে, মরবে। কে করেছে এবার? পদ্মজা আটকে দ্রুত আমিরের কাছে টেলিফোন করলো। হ্যালো হ্যালো, এখানে তাণ্ডব ঘটে গেছে। ওপাশ থেকে রুদ্ধশ্বাস কণ্ঠে ভেসে উঠল। কি হয়েছে? বাড়িতে কেউ হামলা করেছিল, সব জিনিসপত্র চুরমার করে ভেঙেছে। আপনি দ্রুত আসুন। তুমি ঠিক আছো? পদ্মবতী। আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয়। গাড়ি নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে চারপাশের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করে, পুলিশকে কল করে। তারিকুলের অবস্থা বেগতিক, রক্তপাত হচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে দেখে পদ্মজাকে আড়ালে যেতে বলে আমির। পদ্মজা পর্দার আড়াল থেকে শুনে তাদের কথোপকথন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আপনি কাকে সন্দেহ করছেন? আমি জানি না, আমার সন্দেহ করার মতো কেউ নেই। নির্ভেজাল মানুষ আমি। গত কয়েকদিনে সন্দেহভাজন কিছু ঘটেছে? আমিরকে দ্বিধান্বিত হতে দেখা গেল। বলল, গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল। আমি যদি নিট ওয়ারের চুক্তিপত্রটি বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করা হবে। কিসের মাধ্যমে হুমকি এসেছিল? একটা চিরকুটে লেখা ছিল। পদ্মজা অবাক হয়ে যায়। আমিরের দুশ্চিন্তার কারণ তবে এই ছিল? ইন্সপেক্টর ভেবে বললেন, শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরেছেন। সেখানে ব্যতিক্রমী কিছু ঘটেছিল? বা ফেরার পর অফিসে কোনো সমস্যা হয়েছে? অফিসে হয়নি, তবে কুয়েতে আলী আকবর নামে এক ব্যবসায়ী নিট ওয়ারের একটা অর্ডার পাওয়ার কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ সেই শব্দে অর্ডারটি আমাকে দিলেন। বাকি সব সাধারণ ঘটনা ছিল। হয়তো তিনি ক্ষোভের বশে আপনার ক্ষতি করতে চাচ্ছেন। আপাত দৃষ্টিতে নিট ওয়ারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র ওনারই ফায়দা আছে। আমির ভারাক্রান্ত মনে বলল, উনি ভীষণ ভালো মানুষ। ইন্সপেক্টর হাসল। ভালো মানুষের আড়ালেই শয়তান থাকে, কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই, আমরা ওনাকে ধরতে পারবো না। আমির অনুরোধ করে বলল, আমার স্ত্রী বাড়িতে একা থাকে। ভাগ্যিস আজ বাড়িতে ছিল না, নয়তো কি হতো? আমির চোখ বুজে ভয়ে মাথা ঝাঁকায়। জোর দিয়ে বলে, দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন প্লিজ। ইন্সপেক্টর গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইলেন। আমির উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে কিছু শোনার জন্য। ইন্সপেক্টর বলল, আগন্তুককে আমরা জানি না। যেহেতু হুমকি পেয়েছেন, আবার বাড়িতেও হামলা করা হয়েছে, ব্যাপারটা খুব জটিল। ভালো হয় যদি স্ত্রীকে কিছুদিন নিরাপদ কোনো জায়গায় রাখেন। ততদিনে আমরা আলী আকবর সম্পর্কে প্রমাণ বের করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আমির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছেন? বাড়ি ছাড়তে হবে কেন? আপনি বাড়ির বাইরে পুলিশের টহল রাখলেই তো পারেন। দেখুন, আলী আকবরই যে খুনের চেষ্টা করছেন সেটা তো নিশ্চিত না। এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করেছে। আপনারা যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবেই, আটকাতে পারবেন না। কখন কি ঘটে যায় বলা যায় না। আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই। আমি শুধু একটা উত্তম উপায় জানালাম। আগন্তুক ধরা পড়া না অবধি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন। শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি তা নয়, আপনারও আছে। পদ্মজা আর নিজেকে আটকাতে পারল না। পর্দার আড়াল থেকে বলল, দুঃখিত মাঝে কথা বলার জন্য।